শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, উপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চৌধুরানী। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পাওয়া বিরল, তবে কিছু মানুষ থাকে যারা আকাশ সমান আলো নিয়ে আমাদের জীবনে বড় সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। বটগাছের মতো ছায়া নিয়ে আমাদের শান্তি অনুভব করায়, পাখির মতো বড় ডানা দিয়ে আগলে রাখে আমাদের সব বিপদ থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এই গল্প এমন এক মানুষের জন্যেই হয়তো লেখা। শোনো এক নতুন গল্পের কথা। এই ইতিহাস আজকালকার দিনে শোনবার মতো বলেই শোনাচ্ছি। যদি লিখে রেখে না দিই, এ কথা কেউ জানতে পারবে না। অনেক লোকের উপকার হবে পড়লে, এই বিশ্বাসেই লেখা। আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ায় রামলাল কাকার হাঁক ডাক ছিল। সমস্ত মাল পাড়ার লোকে তার প্রজা। তার মুখের হুকুমে 100 জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে আসত। শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়া গায়ে জমি জমা রক্ষা করা যেত না। জমি নিয়ে দাঙ্গা, জমির ফসল লুটতরাজ, এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। তিনি ছিলেন মায়ের সই। তাকে সইমা বলেই ডাকতাম। সইমা লোক ভালো ছিলেন বলে শুনিনি। সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজি ঝগড়ার কথা শুনে এসেছি। শাশুড়িরা বউয়ের উপর অত্যাচার করে, এ কথা বাংলাদেশে সবাই জানে, কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার এই সইমার নামে পুলকিত হয়ে উঠত। এমন এক নিপীড়িতা বধূকেই আমি বলতে শুনেছি ঘাটের পথে, বউ বলতে বউ হলো ওপাড়ার হরির মা, আমরা জন্মেছি ছাগল ভেড়া, শাশুড়িকে কি করে ছেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে। তার সঙ্গিনী বললে, কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনের টিমির ছাকা দিয়েছে। সেজগিন্নি তাই সহ্যি করে বাপু, আমাদের মতো শাশুড়ি যদি হতো। সহ্যি না করে উপায় কি বলো, যা হবে যে বউ যে, পেরে না উঠলে সহ্যি করতেই হচ্ছে বই কি। থা ধন্যি বউ বটে, আষাঢ় মাসে 2 দিন খেতেই দিলে না শাশুড়িকে, মুখের জোরে দাঁড়াবে কে সামনে, সেজগিন্নির কম্য নয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করবার সময় রণরঙ্গিনী মূর্তি ধরে, অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা জব্দ। আমরা পারিনি বাপু, ভয় করে। সেই জন্যেই তো ঝাঁটা লাঠি খাচ্ছি উঠতে বসতে। কাল হয়েছে কি, মুগের ডাল রেঁধে দেওয়া ছিল, বৃষ্টি এসেছে, কখন দেখতে পাইনি। খুকির কাঁথা সেলাই করছে, সে কি গালাগাল। আচ্ছা গালাগাল দাও না হয় দিলে, কিন্তু বাপ ভাই কি দোষ করলে, তাদের তুলে গালাগাল দেওয়া কেন বলো তো ভাই। বলবো কি আর, নিজেই দুবেলা সচক্ষে দেখছি, সকর্ণে শুনছি, হাড় ভাজা ভাজা হয়ে গেল ভাই। এক সময় মনে হয় একদিকে বেরিয়ে যাই, আর ভালো লাগে না। সইমা দেখতে শুনতে ভালো ছিলেন, সবাই তাকে সুন্দরী বলতো। তার 5-6টি ছেলে মেয়ে হয়। বড় ছেলেটি বুদ্ধিমান কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে, বিশেষ লেখাপড়া শেখেনি, অল্প বয়সে জমিদারি সেরেস্তায় নায়েবি কাজে ভর্তি হলো। সেই সময় সইমা মারা গেলেন। রামলাল কাকা আবার বিবাহ করলেন,
কয়েক বছরের মধ্যে 3-4টি ছেলে মেয়েও হলো। কিছুদিন পরে রামলাল কাকা আবার বিপত্নিক হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিবাহ করলেন। তৃতীয় পক্ষের স্ত্রীরও 5-6টি ছেলে মেয়ে হলো। মাঝের পক্ষের প্রথম সন্তানের আশালতা বেশ সুন্দরী মেয়ে। রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করবার কিছুদিন পরে আশালতার ভাই বোনগুলি একে একে মারা গিয়ে বেঁচে রইল কেবল সে নিজে। আশালতার বিয়ে হলো 11 বৎসর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো। কন্যা বিধবা হয়ে বাড়ি আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল এবং বছরখানেকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন। এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয়, কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে। ভূমিকা এই পর্যন্ত। এখন আসল কাহিনী শুরু করা যাক। আমাদের এই ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস। ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা তা এখানে একবার বলি। রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যেষ্ঠ পুত্র শরৎ। শরতের তখন বিয়ে হয়েছে এবং 2টি সন্তানও হয়েছে। শরতের ছোট ভাই সনতও লেখাপড়া শেখেনি। সে গ্রামে ধানের ব্যবসা করে। প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গিয়েছে, তারা সকলেই শ্বশুর বাড়ি। রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলির বয়স কম। বড়টির ছেলে আর তার বয়সে এই সময় 8। রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন। বড় ছেলে শরৎ এমন দুষ্টফন্দি সব আঁটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্রীয় ভাই বোনগুলি সম্পত্তির উপসত্ত্ব থেকে বঞ্চিত হয়। বিমাতার কোনো কথা এই সংসারে খাটে না, তার বয়সও খুব বেশি কিছু নয়। শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে। পুকুর জমা দিতে লাগলো নিকিরিদের কাছে মোটা টাকা নিয়ে। গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো আড়তদারদের কাছে, তাতে পেতে লাগলো মোটা টাকা। গাছের নারকেল সুপুরি বিক্রি করতে লাগলো কলিকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে। অথচ ওর বিমাতা ও বৈমাত্রীয় ভাই বোনগুলির পরনে কাপড় নেই, স্কুল পাঠশালায় যাওয়ার বন্দোবস্ত নেই। যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য অংশীদার। অথচ শরৎ বা সনত সে চিজ নয়। সোজা পথে হাঁটার অভ্যেস তাদের নেই। বিমাতা মুখ ফুটে কিছু বলতে সাহস করেন না নিজের চেয়ে বেশি বয়সের সব ছেলের কাছে। এভাবে অরাজকতা চলল 2 বছর। শরতের বিমাতা মুখ বুঝে সহ্য করেন। তিনি গরিব ঘরের মেয়ে, তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছিলেন এই সংসারে। যা জোর ছিল এখানে বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকুও গিয়েছে। দৌড়দণ্ড প্রতাপ সৎ ছেলেকে কিছু বলতে সাহস করেন না তিনি, নির্জনে চোখের জল ফেলেন। তার ছেলেমেয়েরা বিষয় সম্পত্তির কি বোঝে? মহা আনন্দে লাট্টু আর খুঁড়ি ওড়ায় পথে পথে মাঠে মাঠে। শীতকাল, সকালবেলা। শরৎ এক বাটি মুড়ি খাচ্ছে বসে বসে। এক্ষুনি চা খেয়ে সে বেরুবে। আশালতা এসে দোরের গোড়ায় দাঁড়িয়ে বললে, বর্দা। শরৎ মুখ তুলে বললে, কি রে? একটা কথা তোমায় বলবো। কি কথা? বল তাড়াতাড়ি, আমার সময় নেই, কাছারিতে বেরুতে হবে এক্ষুনি। তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করেছ কত টাকায়? কবে? এই যে সেদিন করে এলে, বৌদিদির হাতে টাকা এনে দিলে। কেন, অত খোঁজে তোমার কি দরকার? আশালতা মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো। সুন্দরী মেয়ে নিরাভরণ, বিধবা বেশ, চাপা রাগে ওর মুখ
রাঙা হয়ে উঠেছে। বললে, দাদা, আজ আমি একটা কথা বলতে এসেছি, শোনো। তুমি ওরকম করে বেধু নিধুকে ফাঁকি দিতে পারবে না বলে দিচ্ছি। শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এমন কথা যে আশালতা তাকে বলতে পারে, এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও। এতটুকু মেয়ে আশালতা। পরক্ষণেই রাগে ও বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরোতে গিয়ে আটকে রইল খানিকক্ষণ। যখন কথাটা বেরিয়ে এলো, অবশেষে তা বড় অসংলগ্ন হয়ে পড়ল। তার মানে বোঝা গেল না। কি? জমি কার? টাকা, বিধু নিধুর ফাঁকি মানে? শোনো দাদা, বিধু নিধু আছে, ওদের 3টি বোন আছে, ওদের তুমি দেখো না। মা ভালো মানুষ, তিনি কিছু বলতে পারেন না। ওদের পরনে না আছে কাপড়, না গায়ে জামা। মা একখানা থান, তাই শুকিয়ে নেয়। বিধু বড় হয়েছে, ওকে স্কুলে দিলে না, ওরা সব খাবে কি এরপরে? কি খাবে সে আমি কি জানি? আমারই বা কি দায় পড়েছে বিধুর পড়া নিয়ে মাথা ঘামাবার? বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গেছেন, কিন্তু সেসব কথার কি দরকার এখন জিজ্ঞেস করি? তোমার সে সর্দারি করার দরকার কি? আশালতা দৃঢ় স্বরে বললে, সর্দারি করিনি দাদা, কিন্তু না বলেও আর পারছি নে। মা কিছু বলেন না, কিন্তু এইটুকু তো বোঝেন যে বিধু নিধু ফাঁকে পড়ছে। তুমি যে জমি বিলি করলে, বাঁশ ধান বিক্রি করলে, পুকুর জমা দিলে, সে টাকার ভাগ ওরা পাবে না। অথচ ওদের পরনে না আছে কাপড়, না আছে ওদের গায়ে একটা জামা। শরৎ রাগে কাঁপতে লাগলো। এত বড় কথা তোর? তুই কথা বলতে আসবার কে শুনি? তোর কি ভাগ আছে বিষয়? তোর কোনো জোর এখানে খাটবে না, বলে দিচ্ছি। আমার কথা তো একটু বলিনি দাদা। বিধু নিধুর ভাগ ওদের দাও, মাকে দাও। শৈলবালার বিয়ে দিতে হবে আজ বাদে কাল। সবে যদি বেচে কিনে ফেললে, কাল শৈলর বিয়ে হবে কি দিয়ে? সে ভাবনায় আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে, আমার তাতে কি? সেই কথা তোমার উপযুক্ত হলো দাদা? শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে? মা না তোমার? লোকে বলবে অমুকের বোনের বিয়ে হলো না, দুমসি করে ঘরে রেখেছে। রাগ করো না দাদা, তোমার পায়ে পড়ি। আমার কিছু চাই নেই, একবেলা দুটো আলো চালের ভাত, একখানা কাপড়। কিন্তু বিধু নিধুকে স্কুলে দাও, এরপর ওরা করে খাবে কি? তোমারই দোষ দেবে লোকে, আমাকে কেউ বলতে আসবে না। ভেবে দেখো। শরৎ একটা বড় ধাক্কা খেলে ওই দিনটিতে। এতদিন তার বিশ্বাস ছিল সে যখন সংসারের কর্তা, সে যা করবে তাই হবে। অবশ্যই বাবা তাকেও সনদকেই পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশয়ের। নগদ টাকার দরকার হলেই জমি বিলি, ধান বিক্রি, ইচ্ছামতো খাজনা আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে কে তাকে? বিমাতা বাধা দিতে সাহস করবেন না। হাবদা গোবদা ভীতু মানুষ। আজ সে দেখলে এমন একজন আছে যে তার আঙুল উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর খেয়াল খুশির বিপক্ষে। আর সে কিনা আশালতা, যাকে কাল দত্ত মহাশয়ের পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে, কেননা ও পাঠশালায় যাবার নামে কেঁদে আড়ষ্ট হয়ে যেত। সেদিন সন্ধেবেলা ছোট ভাই সনদকে ডেকে বললে, আশার কাণ্ড শুনেছিস? কি?
ও নাকি আমাকে দেখে নেবে, আমি নাকি বিধু নিধুকে ফাঁকি দিচ্ছি, বিষয় আশয় বিলি ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত বড় আসপদ্দা! তাই তো, এর একটা বিহিত করতে হবে সনদ। আশার কি জোর খাটে সংসারে? তা বলে দেখো। তুইও বলবি, আমার সঙ্গেই বলবি। বেশ, কালই সকালে বলা যাবে। ওকে তাড়িয়ে তবে আর কাজ। বড্ড বার বেড়েছে ওর, আমাকে একবার অবাক করে দিয়েছে আজ। আমি বলবো এখন বুঝিয়ে বুঝিয়ে টুঝিয়ে বলার কিছু নেই, ওকে বিদায় করে দেব কালই। বেশ। সনদ তখন দিব্যি রাজি হয়ে গেল, কিন্তু সকালে এসে বললে, দাদা, ওই যে কাল বলেছিলে আশাকে বলবার কথা না? হ্যাঁ, তা কি? আমি ওসব পারবো না, তুমি যা হয় করো। সে হবে না, তোকেও বলতে হবে। আমি ভেবে দেখলাম ওসব কথার মধ্যে আমার না থাকাই ভালো। তুই আমাকে ভয় করিস না মাকে ভয় করিস? কাউকে ভয় করিনি, মা আমাদের দুজনকেই ভয় করে চলে দাদা, সে তুমি জানো। মা সাথেও নেই পাছেও নেই, নিরীহ মানুষ, তাকে আবার ভয় পাবার কি আছে? তবে তুই কেন বলবি নে আশাকে? না দাদা, আশা আমাদের কোল পোছা বোনটা, ওর মা নেই, বাপ নেই, স্বামী পুত্তুর নেই, আমি ওকে ওসব কথা বলতে পারবো না। শরৎ মুশকিলে পড়ে গেল। দুই ভাই একযোগে কাজ করলে যে জোরে পৌঁছেত, সে তো পৌঁছলই না। তার উপর সে দেখল আশার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়া বোধহয় বিচিত্র নয়। সনদ তখন দরদ দেখাবে আশার উপর, তা কে জানে? একেবারে গদগদ গোদা বলি হারি। কিন্তু শরতের এই ধারণাও ভুল বটে, আবারও নয়ও বটে। সেদিন সনদ আশাকে সিঁড়ির নিচে ঘরে নির্জনে ডেকে বললে, তুই কি বলেছিস? কেন, কি বলবো? চোখ রাঙিয়েছিস শুনলাম। ও মা, মাথা কুটবো তোর সামনে ছোটদা? আমি চোখ রাঙাবো বর্দাকে? আমি ন্যায্য কথা বলেছি। কি কথা শুনি? আশা সব ব্যাপার বলে কাঁদতে লাগলো। সনদ বললে, কেঁদে মরছিস কেন তুই? না ছোটদা, তুমি বলো, আমি কি অন্যায় কথা বলেছি? তাই তো, মার কষ্ট দেখলে বুক ফেটে যায় ছোটদা। তুই বল, বর্দা কতগুলো টাকা পেলেন জমি বিলি করে, জিনিস বিক্রি করে, একটা পয়সা মার হাতে দিয়ে বলছেন, মা তুমি একাদশীর দিন একটু মিষ্টি কিনে খেও, কি শৈলকে একটা ফ্রক কিনে দিও। কিছু পরবার নেই ওর, শাড়ি পার জুড়ে জুড়ে আমি সেদিন ওর একটা ফ্রক করে দিয়েছি, তবে পরে বাঁচে। কে আছে ছোটদা ওদের মুখে তাকাবার? মা তো ওই হতগজ না, ভালো মানুষ। তার মানে তাই, তুমি গায়ে আগুন ঢেলে দাও, রাগ কাটবে না, কিন্তু বিধু নিধু শৈল ভেসে যাক। তা তুই আমাকে বললি না কেন? আমি দাদাকে বলতাম। তুইও ওই রকম ছোটদা, তোর দ্বারা হয়তো না। সনদ আশাকে যতই স্নেহ করুক, সে বেশি দিন বাঁচেনি। সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে 7-8 দিন ভুগে সে মারা গেল। আশা দিন রাত রোগীর পাশে বসে সেবা করত, সারাদিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে।
মজুমদার গিন্নির মুখে আমি একথা শুনেছি, কারণ সে সময় দেশে থাকতাম না। মজুমদার গিন্নির যার খুঁত ধরতেন সে সত্যিই একজন বুদ্ধ ও খ্রিস্ট। মজুমদার গিন্নি বলেছিলেন, সৎ মায়ের পেটে বোন বটে, কিন্তু নিজের বোন কমই আছে আজকাল, যারা অমন করে ভাইয়ের সেবা করে। ওর মুখে এইটুকু কথার মূল্য অনেকখানি। সনতের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো। বাধা দেওয়ার আর কেউ রইল না। রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো, যা জমার খাজনা বিনা মোকদ্দমায় সহজে আদায় হয়, যে পুকুরের মাছ বাড়ে এবং বেশি দামে নিকিরিদের কাছে বিক্রি হয়, যে আমন ধানের ক্ষেতে জল বাঁধে সকলের আগে এবং শুকোয় সকলের শেষে, এক কথায় দুধের স্বরটুকু শরৎ গ্রাস করতে উদ্যত হলো। আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে। শরৎ চিৎকার করে রেগে তক্তপোষ চাপড়ে কথা বলে। আশা ধীরভাবে মৃদু স্বরে কথা বলে। শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে। কে জানতো সেই আশায় এই মানুষ? বিধু নিধুকে নিয়ে শরতের মাঝে দাঁড় করিয়ে সেদিন বললে, ছেলে দুটো যে একেবারে বয়ে গেল, এরা করে খাবে কি? এদের উপায় কি করেছো দাদা? আমি কি উপায় করব? তুমি এখন ওদের গার্জেন হয়েছো, তুমি করো। আমি তোমার পায়ের জুতোর তলা বর্দা, আমায় অমন কথা বলো না। তোমাকে আর মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে, যাও এখান থেকে। এদের উপায় কি করবে করো বর্দা, পায়ে পড়ি তোমার। মাইনে দেবে কে? তুমি। কেন আমি দেব? আমার। শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপার উপযুক্ত নয়। আশা চুপ করে থেকে বললে, তোমার পায়ে পড়ি দাদা, এদের লেখাপড়ার হিল্লে করো, বাদুর হয়ে গেল একেবারে। তবে তো আমার। শরতের সবটুকু উত্তর ছাপাবার পুনরায় অযোগ্য হল। আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধু নিধুকে 2 মাইল দূরবর্তী সোনাখালী বাক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিল। ছেলে দুটো বধ হয়ে গিয়েছিল। নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত। নিজে সকালে বিকেলে পড়াতে বসাত। আশা নিজে লেখাপড়া যৎসামান্যই জানত। গ্রামের অমর্ত্য গুরুমশাইয়ের পাঠশালায় বাংলা সরল পাঠ 3য় ভাগ পর্যন্ত, কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক শিখেছিল। ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে এরেদ। মা বেঁচে থাকতে সেখানে গিয়ে 2-3 মাস থাকত। এরেদ থেকে একবার মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গিয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছিল। আমি অন্তত ওর কাছে একখানা কথামৃত দেখেছি। আশা রামায়ণ মহাভারত পড়ত, গীতা 2 বেলা পড়ত, বাংলা কবিতা কিছু কিছু পড়ত। সৎমাকে বলতো, নিধু খুব বুদ্ধিমান মা, ও পড়লে মানুষ হবে। মা বলতো, বিধুকে কেমন দেখলি? বুদ্ধি নেই এর মতো, তবে কিছু হবেই। তুই চেষ্টা কর, হয়ে যাবে। আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধুকে মানুষ করতে। শয়নে স্বপনে ওর এই একই ভাবনা। নিধুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করে, কড়া পাহারায় পড়াশুনো করায়, এমনকি স্কুল কামাই করলে ভাত দেওয়া বন্ধ করে দেয়। অথচ আশা আর বিধু নিধুর বয়সের তফাৎ খুব বেশি নয়, 8 বছরের কি 10 বছরের।
পাড়ার লোকে বলতো, ওদের মা আর ওদের কি করে, আশা ওদের দিদিকে দিদি, মাকে মা। শরৎ চেষ্টার ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার। আশা না থাকলে ওরা পথের ফকির হতো, এ কথার কোনো ভুল নেই। শরৎ অত্যন্ত কুচরিত্রের লোক, মদ এবং আনুষঙ্গিক সবকিছু তার ছিল। একবার মদ খেয়ে বিধুকে ডেকে বললে, বিধু, এই কাগজখানাতে একটা সই দিতে বলো মাকে। বিধু একে বড়দাকে ভয় পায়, তার উপর মাতাল অবস্থায় বড়দা অধিকতর ভয়ের কারণ ভালোই জানে সে। সুতরাং বিনা বাক্য ব্যয়ে সে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে দিলে। শরৎ চলে গেল। এর দিন 10 পরে আশা নাইতে গিয়ে দেখলে ওদের ঘাটের ধারের বাগানে 7-8 জন লোকের জটলা। 5 জন কাঠুরে গাছ কাটছে, 2 জন লোক দাঁড়িয়ে লোক খাটাচ্ছে। আশার সঙ্গে ছিল গোয়ালপাড়ার কালী গোয়ালিনী। সে কালীকে বললে, পিসি, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন। কালী জিজ্ঞাসা করে এসে বললে, মা ঠাকুরুন, ওনারা বললে শরৎবাবু এ বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে। সে কি কথা, জিজ্ঞাসা করে এসো কত টাকায় বিক্রি করেছে। কালী আবার গেল এবং ফিরে এসে বললে, 300 টাকায় মা ঠাকুরুন। আশা তক্ষুনি বাড়ি গেল তাড়াতাড়ি স্নান করে। শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে, কেন, তোমার সব জানাতে হবে নাকি? তুমি বাড়ির কে? মার ভাগ মা সই করে বিক্রি করেছেন, নাবালকদের অছির হয়ে। কত টাকা দিয়েছ মাকে? সে খোঁজে তোমার দরকার নেই, জিজ্ঞাসা করে এসো। তাছাড়া ও বাগানে গাছ কেটে বিক্রি করার ক্ষমতা কি তোমার আছে? 50-60 টাকার ফল বিক্রি হয় বছরে। কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে? মা সই দিয়েছে। তোমার কাছে আমি সে কৈফিয়ত দিতে রাজি নই, যাও তুমি। আশা ছুটে এসে সৎমাকে জিজ্ঞাসা করে জানলে কিছুদিন আগে একখানা কাগজে সই করে দিয়েছিলেন বটে, তবে কি জন্য সই তার নেওয়া হয়েছিল জানে না তিনি। হ্যাঁ, কাল বিকেলে বিধু এসে তার হাতে 30টি টাকা দিয়ে গিয়ে বলেছিল বড়দা দিয়েছে, তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন। এই পর্যন্ত। আশা রেগে বললে, তুমি একটা আস্ত বোকা, সই দিতে বললে অমনি দিলে, আমাকে জিজ্ঞাসা করনি কেন? তুমি কি জানো সই কিসের? তুই তখন বাড়ির পুজো দিতে গিয়েছিস 55 তলায়, শনিবারের দুপুর। তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল, বিধু ভয়ে কেঁদেই বাঁচে না। জানো তো জমের মতো ভয় করে ওরা শরৎকে। তা তো জানি, এদিকে যে দিব্যি ওদের মাথায় হাত বুলোলো বর্দা। 300 টাকায় বাগান বিক্রি করেছে, তার 3 ভাগের 1 ভাগ 100 টাকা তুমি পাবে। সেই জায়গায় 30টি টাকা ঠেকিয়েছে মোটে। উহ, কি অন্যায় কাজ বর্দার! বোকা বুঝিয়ে দিয়েছে 30 টাকা দিয়ে। তুমি জিজ্ঞাসা করলে না কেন এ কিসের টাকা? আচ্ছা মা, এত বোকা হলে মানুষ সংসার করতে পারে? বিধু নিধু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি, তুমি না আমি? আশা গিয়ে তুমুল ঝগড়া বাঁধালে শরতের সঙ্গে। ফাঁকি দিয়ে গাছগুলো এভাবে চলাঞ্চলি দেওয়া, মায়ের টাকার ভাগে বা দেওয়া হয়েছে কই? শরৎ তাচ্ছিল্যের সুরে বললে, যা 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 পারিস তুই কর গে। আশা রাঙা মুখে বললে, বর্দা, তুমি এখনো চেনোনি আমায়। বিধু নিধুকে আর ওই বোকাশোকা মাকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমায় পারবে না। এই চললাম বাগানে,
দেখি কার সাধ্যি বাগানের গাছ কেটে নিয়ে যায়। আয় তো বিধু আমার সঙ্গে। এখনো এত অরাজক হয়নি দেশে বর্দা। আশা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিধুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে। গাছ বিক্রি করা হয়নি বিধুদের অংশের। বাগানের গাছে কেউ যেন হাত না দেয়। আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল, সকলে সমীহ করে চলত। তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগেই, তবুও আশার কথায় গাছ কাটা বন্ধ করলে। শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে বাধ্য হলো তারা। এই ব্যাপারে শরতের ক্রমে আশার মহা শত্রু হয়ে উঠল। ওর ওপরে নানা নির্যাতন শুরু হলো, এমনকি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা করলে না। আশা শরতের কাছে গিয়ে বললে, বর্তা, তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে এসব কি বলে এসেছ? শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল। শরতের স্ত্রী সামনে দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে। শরৎ ওর দিকে চেয়ে ভ্রু কুচকে বললে, কেন এসেছিস বলবো না? তুমি বড্ড সতী, তা আমার জানতে বাকি নেই। কেন, কি করেছি আমি? শরতের উত্তর ছাপাবার অযোগ্য। আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বললে, শুনলে তো বৌদিদি বড়দার কথা? শরতের স্ত্রী স্বামীকে অনুযোগের সুরে বললে, কি যে বলো, অত বড় সমর্থ বোনকে ওই সব। শরৎ দাঁত খিচিয়ে বললে, তুমি চা দিয়ে চলে যাও দিকি, নিজের কাজ দেখো গে। শরতের স্ত্রী চোখের ইশারায় আশাকে চলে যেতে বলে সেখান থেকে সরে গেল। আশা সে কথা শুনলে না। দুজনে ধুন্ধুমার ঝগড়া বেঁধে গেল। পাড়ার লোকে উকি ঝুঁকি মারতে লাগলো। আশাকে অনেক অপমানজনক কটূক্তি শুনতে হলো শরতের মুখে। শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল। আশার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, দেখো দেখি বৌদিদি, কি সব কথা যে উনি বলেন। শুনেছিলে তো বৌদিদি, আমি নাকি। তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরজি, কেন মিথ্যে অপমান হওয়া? আমি কি বলবো বলো, আমার বলবার জো নেই। কিছুই সব জানো, খিড়কির দরজা দিয়ে চলে যাও। কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না। সে ডানা দিয়ে আগলে রেখে দিলে বিধু নিধু শৈলকে নয় শুধু, তাদের মাকে পর্যন্ত। যদিও তার মা তার চেয়ে বয়সে অনেক বড়, গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত। অনেকে অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে। কারো আতুর রাত জাগতে হবে আশা, কোনো যজ্ঞী বাড়িতে রান্না করতে আশা, কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন, সে বাড়িতে 2-4 দিন শুতে হলে আশা, কারো বাড়ির ডাল বেটে দেওয়ার সময় আশা। সারা গা খানার যে কোনো বিপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবেও। পাবে ঠিকই, ঘড়ির কাঁটার মতো পাবে। কখনো নিরাশ করেনি কাউকে। সেইবার বৃদ্ধ বেনি হালদার ওকে বললে, দিদি, একটা উপকার করতে হচ্ছে। রাতে কষ্ট পাচ্ছি, একটু দুধ পেলে খেতাম। দুধ পাওয়া যায় না, আমি গরিব, আমায় কেউ দেয় না। সোনু বৈষ্ণবের গায়ে দুধ দিচ্ছে, তুমি বলে কয়ে 1 পোয়া করে দুধ দৈনিক যোগান দেওয়ার ব্যবস্থা করতে পারো? দাদু, আপনার ভাত রেঁধে দেয় কে? জম, কে দেবে দিদি? এ গায়ে কি কেউ কারো দিকে তাকায়? তোমার দিদি মারা গিয়েছে আজ 6 বছর, হাঁড়ি ঠেলছি।
ছেলে নেই, মেয়ে থাকে শ্বশুর বাড়ি, আমি না রাঁধলে রাঁধবে কেডা? আমি যদি রেঁধে দিই, খাবেন দাদু? যদি আপনার বাত না সারে, রেঁধে দিলে খাবেন? খাবো, খেয়ে বলতে যাব, দু হাতে তুলে নাচবো, মনে করব ছিকেত্তরের মহাপ্রসাদ খেলাম। কেন, এ কথা বললি কেন দিদি? আমার নামে নানা রকম রটনা রটেছে কিনা গায়ে, বর্দা রটিয়ে বেড়াচ্ছে। আমার মায়ের নামে যদি রটনা রটতো, তবে আমি তার হাতে খেতাম না। মাস দুই, অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকালে এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা। ফলে সেই শ্রাবণ মাসেই যখন বেনি হালদার মারা গেলেন, তখন নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তি থেকে 2 বিঘে আমন ধানের জমি তিনি আশার নামে উইল করে দিয়েছেন শোনা গেল। এই নিয়ে মোকদ্দমা সৃষ্টি হলো। বেনি হালদারের জামাই এসে বললে ওই উইল জাল, সব সম্পত্তি তার ছেলের প্রাপ্য। আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর? শরৎ বেনি হালদারের জামাইয়ের তরফে মোকদ্দমার গোপনে তদবিরও করছিল, কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি। বিধুর লেখাপড়া যতটুকু হয়েছিল তা আশার চেষ্টায় ও উৎসাহের ফলে। নিধু লেখাপড়ায় খুব ভালো, ম্যাট্রিকে পাশ করলো ভালোভাবে। ইদানিং শরৎ সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল। এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না, আশাকে ভয় পেত। সেই শরতের বউ যখন হঠাৎ মারা গেল, আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল। ওর ছোট ছেলেমেয়ের দেখাশোনা, রান্না করে খাওয়ানো, সব কিছু করতো আশা। অবশ্যই বেশি দিন করতে হয়নি, কারণ দ্বিতীয়বার বিবাহ করতে শরৎ 3 মাসের বেশি দেরি করেনি। আশা চোখের জল ফেলে বলেছিল, বৌদিদির যে কত গুণ ছিল তা কেউ জানতো না, আমি জানতাম। বর্দা ভয়ে জুজু হয়ে থাকতো বেচারি। নিজের ইচ্ছেতে কিছুই করবার তার উপায় ছিল না। অমন বউকে বর্দা চিনতেই পারল না। 2 দিন যেতে তর সইল না, অমনি বিয়ে করে নিল। মাঘ মাসের শেষ। আশা শরতের বাড়ি গিয়ে বললে, বর্দা তোমায় যেতে হচ্ছে একটিবার। কোথায় যাব? বিধুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে সাতবেরি দুঃখীরাম চৌধুরী, একবার গিয়ে মেয়ে দেখে এসো। আমি যাব? তবে কি যাবে বলো? তুমি আমাদের মাথার মণি, বংশের বড় ছেলে, আমাদের সকলের অভিভাবক। তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয় তাই হবে। যাও গিয়ে দেখে এসো বর্দা। শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলে বিয়ের ব্যাপারে। ফাল্গুন মাসেই বিধুর বিয়ে হয়ে গেল। বৈশাখ মাসে সরাটি ফুলসরার 5 আনি জমিদার বাড়ির থেকে নিধুর বিয়ের সম্বন্ধ এলো। কেননা নিধু ভালো ছেলে, সেবার AIA পরীক্ষা দেবে। আশা আবার গিয়ে শরৎকে ধরলে, বর্দা বিয়ে তুমি দিয়ে দাও যদি মেয়ে ভালো হয়, কিন্তু নিধুকে যেন তারা আরো পড়ান, পয়সা করি আমাদের দিতে হবে না তাকে। মেয়ের বাবাকে এই কথাটা বলো বর্দা। নিধুর বিয়ে হয়ে গেল এখানেই। ওরা নিধুকে বিয়ে পড়বার খরচ দিতে লাগলো। যেবার নিধু বিয়ে পাশ করে শ্বশুরের যত্নে MA আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে, আশা সেবার খুব অসুখে পড়ল। ভাদ্র মাসের শেষ, খুব বর্ষা। নিধু কলিকাতায়, বিধু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে, সস্ত্রীক সেখানেই থাকে। বাড়িতে কেবল বিধুর মা
আর ওদের সকলের ছোট অবিবাহিত বোন দুলা। আশা ডাক্তার ডাকতে দেবে না। বিধু সামান্য রোজগার করে, ডাক্তারের খরচ পাবে কোথায়? এমনি সেরে যাবে। রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো। দুলা দৌড়ে গিয়ে শরৎকে ডেকে আনলো। শরৎ এসে বললে, কি হয়েছে মা? আশার নাকি অসুখ? ওদের মা কেঁদে বললে, বাবা শরৎ, তুমি বাঁচাও আমার আশাকে। ও আমার মেয়ে নয়, ও বিধু নিধুর মা। আমি তো মিথ্যে মা হয়েছিলাম। কি করলাম কার? ওই করেছে সব। সর্বস্ব বিষয় বিক্রি করে দাও, আমার মাকে বাঁচিয়ে তোলো। দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে, 5-5.5 জ্বর, লোক চিনতে পারছে না, বিছানা আঁতরাচ্ছে। এসব 8-10 বছরের আগেকার কথা। বিধু এখন চালের কল আর আড়ত করে অবস্থা ফিরিয়েছে। নিধু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বারাসাতে পরিবার নিয়ে আছে সম্প্রতি। বড় দিদির কথা বলতে বলতে এখনো ওদের চোখ দিয়ে জল পড়ে। আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশ বাতাস ছেয়ে আছে। এখনো সকলে বলে, সৎ বোন হলেই কি খারাপ হয়? না, সৎ মা সৎ ভাই হলে খারাপ হয়। আশাকে দেখেছ তো? শেষ হলো আজকের গল্প চৌধুরানী। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পে আশালতা শুধু যে এক নিঃস্বার্থ মমতার প্রকাশ তা কিন্তু নয়, বরং শক্তির প্রকাশ। তার এই জীবন দর্শন কেবল তার গ্রামবাসীদের কাছেই নয়, আমাদের কাছেও প্রশ্ন রাখে, সৎ বোন হলে কি সে খারাপ হয়? গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্প কথাতে। এই গল্প যদি সত্যি তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।